This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোধপুর যাওয়ার পথে ট্রেনের দৃশ্য খুব চেনা দৃশ্য, আপনাদের সবার মনে আছে। ওই ফেলুদাদের কামরাতেই উঠে পড়েছিলেন আসল ডক্টর হাজরা। হাতে পায়ে ব্যান্ডেজ আর লিউকোপ্লাস্ট লাগানো, মাথার মুখের ক্ষত ঢাকতে চাদরটাকে প্রায় ওই ঘোমটার মতো করে মুখের ওপর টেনে রেখেছিলেন। এমন একটা লোককে যদি কামরায় বসে থাকতে দেখেন তাহলে তো জটায়ুর সন্দেহ হবেই, কারণ তার সন্দেহবাতিক নিয়েই তো এত বই লিখে ফেলেছেন তিনি। তাই জন্যই জটায়ু বলেছিলেন হাইলি সাসপিশিয়াস। যে কাউকে দেখে এরকমভাবে সন্দেহের বশে খারাপ লোক ভেবে নেওয়ার এই টেন্ডেন্সিটা কিন্তু তারপর থেকেই লালমোহন গাঙ্গুলির একদম ট্রেডমার্ক হয়ে গেছে। আগেই কাউকে ভিলেন ভেবে তার বিরুদ্ধে তদন্ত চালানোর এই দোষ বারবার বলেও ফেলুদা কিন্তু শুধরোতে পারেননি। তাই বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আসরে নামতে হলো। রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয় এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে তদন্তের মতো এগোবে। একজন দোষী, একজন অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জটায়ুর প্রসঙ্গটা টেনেছেন এবং যারা ওই জটায়ুর মতো করে আগে ভাগে কাউকে সন্দেহ করেন বা তাদের ওই তদন্তের আগেই শুলে চড়ান, তাদের বিরুদ্ধে কথাটা বলেছেন। তাদের একটা শিক্ষামূলক ভাষণ দিয়েছেন তিনি। এবার কেন তিনি জটায়ুর উদাহরণটা দিতে গেলেন, কি এমন প্রয়োজন পড়ল? উত্তরটা সম্ভবত লুকিয়েছে জানেন তো ওই কুণাল ঘোষের কথায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জটায়ু ছাড়া আর কারো নাম কিন্তু করেননি, কিন্তু আমরা তো ধরে নিতেই পারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূলের এই রাজ্য সম্পাদকের কথা শুনেই তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী বলে চিহ্নিত করে দেওয়ার বিপক্ষে কথা বলেছেন। একটু ভেবে দেখুন, একটু পিছিয়ে নিয়ে যাই। 10ই জানুয়ারি মেদিনীপুর ওই মেডিকেলে একজন প্রসূতির মৃত্যু হয়েছিল। অভিযোগ কি উঠেছিল? বিষাক্ত স্যালাইনের কারণেই কেশপুরের বাসিন্দা মামুনি রুই দাসের মৃত্যু হয়েছে। আরও তিন প্রসূতি, তারা ওই বিষাক্ত স্যালাইনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতটাই সিরিয়াস অবস্থা হয়ে যায় যে 3 জনকেই ওই মেদিনীপুরের হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে আসতে হয় এবং এসএসকেএমের মতো সেরা সরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। সন্তানের জন্ম দিতে গিয়ে 4 জন সদ্য মায়ের মধ্যে একজন মারা গেলেন, আর বাকি 3 জন মৃত্যুর সঙ্গে লড়তে বাধ্য হলেন। কিসের জন্য? স্যালাইনের কারণে কি ঘটনাটা ঘটল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তো কুণাল ঘোষ ওই তদন্ত শেষের আগেই দোষীদের চিহ্নিত করে ফেলেছিলেন। গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে। তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি, কাঁচা হাতে কাজ হয়েছে। সিনিয়ররা ছিলেন না ওই ওটিতে, কে ঢুকেছিলেন কে ঢোকেননি, তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি 2টো টেবিলে 2টো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি 1 দফা 1 করেছে। দাবি 1 দফা 1, নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে। এর মধ্যে এমন 2-3 জন আছেন একদম দাবি 1 দফা 1, যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট। তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেই ধারাগুলো দিয়ে এদের এসে অ্যাকশন হওয়া উচিত। কি বুঝলেন? প্রতিবাদ করা শুধু অন্যায় নয়, ভয়ানক অন্যায়, এবং যদি সেটা সরকারের বিরুদ্ধে হয়। কাদের দোষে ঘটনা ঘটেছে সেটা শুধু বলেই দিলেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে কুণাল ঘোষ তো সেটাও বলে দিয়েছিলেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এই কথাগুলো যখন বলছিলেন তখনও কিন্তু এটা খেয়াল রাখবেন, মামনি রুই দাসের ময়নাতদন্তের রিপোর্ট আসেনি।
রিপোর্ট আসার আগেই সেসবের জন্য অপেক্ষা না করে কুণাল ঘোষ যাদের অপরাধী বলে ভেবে নিয়েছিলেন তারা কিন্তু ওই মেদিনীপুর মেডিকেলের পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, যাদের আন্দোলনটা আপনাদের খেয়াল আছে মাস চারেক আগে রাজ্যের সরকার এবং তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ হয়ে উঠেছিল ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর, যখন গোটা বাংলা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল। তা সূত্রপাত তো এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে। আর.জি. কর হাসপাতাল থেকে শুরু হওয়া ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলন তো ক্রমশ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররাও সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন, প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন, খুব অন্যায় করেছিলেন। এইটা কিন্তু বারবার বলতে হবে, এটা জেনে রাখবেন, কখনো ওই নিজেরা যদি একবার প্রতিবাদী হয়ে পড়েন তাহলে আপনি তো বটেই, আপনার সঙ্গে যারা থাকবেন তারাও ভোগান্তির মধ্যে পড়বেন বলে গেছেন কুণাল ঘোষ, শুনেছেন আপনারা। দেখুন কথায় বলে না, অনভ্যাসের ফোঁটা কপালে নাকি চরচর করে। এই 13 বছরের শাসনকালে আর.জি. কর আন্দোলনের মতো এত বড় প্রতিবাদের মুখোমুখি তো তৃণমূল আগে হয়নি, এই প্রথম। আগে অনেক কিছু বড় বড় ঘটেছে, কিন্তু সামনে বড় হয়ে কখনো আসতে পারেনি, প্রতিবাদ রূপ নিয়ে আসতেই পারেনি। ফলে নিশ্চিন্তে সেগুলো পার করে গেছেন। বিভিন্ন হাসপাতাল থেকে এই জুনিয়র ডাক্তার আন্দোলনটা শুরু করলেও এই ডাক্তারদের শুরু করা জিনিসটা ওই একটা বৃহত্তর ক্যানভাসে ছড়িয়ে পড়েছিল, মনে আছে আপনাদের? 14ই আগস্ট সেই রাত জাগা কর্মসূচি, এটা তো তৃণমূল কেন গোটা বাংলার সব রাজনৈতিক দলকে চমকে দিয়ে সফল হয়েছিল। সেই রাতেই আবার আর.জি. কর হাসপাতালে আচমকা হামলা হয়েছিল। অনেক কিছু ঘটনার ঘটা আর কি। আন্দোলনকারীরা কিন্তু পিছু হটেননি, তারপরেও তারা রাস্তায় নেমেছেন, একাধিকবার রাত দখল করেছেন। তৃণমূল সে কথাগুলো এতদিন ভোলেনি এবং সম্ভবত ভুলবে না। 6-6 হয়ে গেছে, সবাই ভেবেছিলেন এই তো দেখিয়ে দিল তৃণমূল, এইসব আন্দোলন করে কোনো লাভ নেই, কিছুই হয় না, কিচ্ছু হবে না। এবং বৃহত্তর মানুষ তারা এই আন্দোলনের সঙ্গে ছিলই না, নইলে এরকমভাবে 6-6 হয়, এরকমভাবে যেতে তৃণমূল। এবং কুণাল ঘোষ সেই বাজারে, এটা ঘটনা, কুণাল ঘোষই একমাত্র তৃণমূল নেতা যিনি ওই একা কুম্ভের মতো লড়ে গেছিলেন দলের হয়ে, বোঝাতে চেষ্টা করেছিলেন কোনো দোষ নেই, আসল ঘটনা, আসল বিষয়টা সব সলভ হয়ে গেছে। শুধু এই লোকগুলো, এই ডাক্তাররা, এরা এতদিন ধরে তারা মানুষজনকে খেপিয়ে বেড়াচ্ছে, এরা সমাজ শত্রু। এতদিন পর কুণাল ঘোষ আবার একটা চান্স পেয়েছে পরিষ্কার করে আমাদের বুঝিয়ে দেওয়া। এই ডাক্তারদের জন্যই তাদের দলকে প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল অকারণে, এবং এই ডাক্তাররাই, এই জুনিয়র ডাক্তাররাই, এই আন্দোলন করা ডাক্তাররাই মামনি রুইদাসের মৃত্যুর জন্য দায়ী, বা আরতির প্রসূতির এই অসুস্থতার জন্য দায়ী। শুনে কিরকম মনে হচ্ছে না যে এই ডাক্তাররা যদি আন্দোলনটা না করতেন তাহলে এদের দোষটা ঠিক সেভাবে থাকতো না। তখন বলাই হতো না যে সিনিয়ররা কেউ ছিলেনই না, এরা নিজেদের ইচ্ছে মতো গিয়ে এরকমভাবে অপারেশন করেছেন। ভাবুন, শুধু একটা প্রতিবাদ করে কি কেলেঙ্কারিটা হলো। তখন হয়তো অন্য কিছু বলতেন, কারণ তখন সেটা সরকারি স্তরে অস্বস্তি হতো, কারণ একটা সরকারি মেডিকেল কলেজ এরকম ঘটনা ঘটেছে। তখন তো আর ডাক্তারদের খুঁজে পাওয়া যেত না, কারণ ডাক্তাররাও তখন তো সরকারেরই অঙ্গ ছিল। কুণাল ঘোষ যেরকম বলছিলেন, ওই সিনিয়র ডাক্তারদের অনুপস্থিতিতে রাজ্য সরকারকে বদনাম করতেই এই ঘটনাগুলো ঘটিয়েছেন মেদিনীপুর মেডিকেলের পিজিটির একটা অংশ। এই আর.জি. কর আন্দোলনের সময় যারা স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বেনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে যারা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, আসলে তারাই দোষী। কি সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন, পরিকাঠামোগত কোনো সমস্যাই নেই, স্বাস্থ্য দপ্তরের কোনো প্রবলেম ছিলই না। আমাদের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটা চরম পারদর্শিতায় ঢাকা, একদম পারফেক্ট। গ্রামাঞ্চল যেখানেই হোক, কোথাও কোনো গণ্ডগোল নেই, পরিকাঠামো ঠিক আছে,
সরকারের সদিচ্ছা ঠিক আছে, ওষুধপত্র ঠিক আছে, রেফারেল নেই, লোকজন এলেই দুর্দান্ত চিকিৎসা হয়, সমস্ত ওষুধ তৎক্ষণাৎ পাওয়া যায়, সব ঠিক ছিল। শুধু এই ডাক্তাররাও ঠিক ছিল, কিন্তু ওই প্রতিবাদের ভাইরাসে এই লোকগুলো পুরো ভুলভাল হয়ে গেছে। এদের জন্যই সমস্ত বলেন এক ফোঁটা চোনা, এরা হচ্ছে এই ডাক্তাররা হচ্ছে এক ফোঁটা চোনা, এদের জন্য এই দুর্দান্ত স্বাস্থ্য ব্যবস্থাটা এরকম হয়ে গেল। খুব সহজ সরলভাবে কুণাল ঘোষ গোটা বিষয়টা বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু মুশকিল তো হলো এখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সহজ সরল তত্ত্বটাকেই খারিজ করে দিলেন। বিরোধী বলেই তাকে বা প্রতিবাদী বলেই তাকে সন্দেহ করতে হবে, তাকে দোষী বলে ভাবতে হবে, এই মত তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করতে পারছেন না। এবার এই সমর্থন করতে না পারাটা তো আবার দলকে আর সরকারকে অস্বস্তিতে ফেলছে। এবার দলকে যারা অস্বস্তিতে ফেলেন বা সরকারকে যারা অস্বস্তিতে বা প্রশ্নের মুখে ফেলেন, তাদের দল বা দলের নেতারা কোন চোখে দেখেন সেটা তো কুণাল ঘোষের বক্তব্য শুনেই বুঝতে পেরেছেন। ফলে এই রকম একটা সময় তৃণমূলের কিরকম একটা উভয় সংকট হয়ে দাঁড়ালো, বা এটা সত্যি উভয় সংকট হলো কি না আদৌ, অথবা এই যে একটা কীরকম ঠিক মতটা ঠিক মিলছে না, এরকম একটা পরিবেশ, এটা ঠিক কিসের ইঙ্গিত? যারই ইঙ্গিত হোক, বিষয়টা বেশ জটিল, এটা তো বুঝতে পারছেন। এবং এই জটিল প্রশ্নগুলো আপনাদের সামনে সহজ করে বলার জন্যে আরও কিছু কথা তো বলতেই হবে। আপনারা জানেন যে কথাগুলো আজ না বললেই না। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। একদম স্মুথ গোটা ব্যাপারটা। সরকার এবং দলের বক্তব্য একদম এক ধারায় বয়েছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দলের বক্তব্য আর কি। সন্তানের জন্ম দিতে গিয়ে কী করে এই মেদিনীপুর মেডিকেলে একজন মারা গেলেন সেই কারণটা খুঁজে দেখতে সিআইডিকে তদন্তের নির্দেশ পর্যন্ত দিয়েছে রাজ্য সরকার। দুদিন আগেই প্রেস কনফারেন্স করে মুখ্য সচিব বলেছিলেন যে ঘটনাটায় হিউম্যান ফ্যাক্টর থাকলেও থাকতে পারে। এবার হিউম্যান ফ্যাক্টর মানে মানুষ মাত্রই ভুল করে, মানে গাফিলতির সম্ভাবনাটা রাজ্য উড়িয়ে দেয়। এবার কী ধরনের গাফিলতি? প্রথমত যে কথাটা কুণাল ঘোষ বলেছিলেন সেই কথাটাই তো মুখ্য সচিবও বললেন, ওদিন হাসপাতালে সিনিয়র ডাক্তাররা ছিলেন না। দ্বিতীয়ত ওই পিজিটি পড়ুয়ারা ডেলিভারির দায়িত্ব নিয়েছিলেন। তৃতীয়ত ডেলিভারির সময় কোনো ভুল হলেও হতে পারে। এবার যদি এই ভুলটা ইচ্ছাকৃত হতে পারে নাকি অনিচ্ছাকৃত হতে পারে সেটা তো তদন্ত সাপেক্ষ। কারণ স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ওই মেদিনীপুর মেডিকেলের ওটি রুমে বেশ কিছু অসঙ্গতির ইঙ্গিত তারা পেয়েছিলেন। স্বাস্থ্যকর্তারা বলছেন সিনিয়রদের অনুপস্থিতিতে পিজিটি এবং ইন্টার্নরাই নাকি সেদিন 7টা ডেলিভারির কেস সামলেছিলেন। এমনকি সিনিয়র অ্যানাস্থেসিস্ট না থাকায় পিজিটি পড়ুয়ারাই নাকি প্রসূতিদের অ্যানাস্থেসিয়া দিয়েছিলেন বলে স্বাস্থ্যকর্তারা জানতে পেরেছেন। এখানেই দুটো প্রশ্ন স্বাস্থ্যকর্তারা তুলেছেন। এক, ওটি রুমে কেন ইন্টার্ন থাকবেন? নিয়ম অনুযায়ী তাদের ওটি রুমে থাকার কথা না। আর দুই, পিজিটি পড়ুয়াকে দিয়ে কেন অ্যানাস্থেসিস্টের কাজ করানো হবে? সেটাও স্বাস্থ্য দপ্তরের নিয়ম বিরুদ্ধ কাজ। এবার এই স্বাস্থ্যকর্তাদের সন্দেহগুলোর থেকেই কুণাল ঘোষের মনে হতে পারে যে জুনিয়র ডাক্তারদের একটা অংশ চান্স পেয়ে ইচ্ছাকৃতভাবেই এরকম ঘটনা কি ঘটিয়ে দিয়েছেন। মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হতে পারে। এই 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 ইচ্ছাকৃত ব্যাপারটাও কি এই মামুনি রুইদাসের মৃত্যুর পেছনে রয়েছে? এটাই কি আসল? তাহলে তো এটা অন্তর্ঘাত। দেখুন, সন্দেহের তো কোনো সীমা পরিসীমা হয় না। আর সন্দেহের আরও একটা বিষয় আছে এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে, সবটা পরিষ্কার করে জলের মতো করে বলতেও হয় না, জাস্ট একটু ইঙ্গিত দিয়ে দেওয়াই যথেষ্ট। কারণ এমনিতেই এই রকম একটা ঘটনা যেখানে এক প্রসূতি, এক সদ্য মায়ের মৃত্যু হয়েছে সন্তান জন্মের পরেই, এবং আরও 3 জন মা
এইভাবে লড়াই করছেন জীবনের জন্য, সেক্ষেত্রে এই সামান্য একটু স্ফুলিঙ্গের মতো জাস্ট পরিস্থিতিটা তো বিস্ফোরক হয়ে থাকে, একটা স্ফুলিঙ্গই বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে। দেখুন, চিকিৎসকদের ভুলে যদি মামুনের মৃত্যু হয়ে থাকে তবে সেটা তদন্ত সাপেক্ষ। তদন্তে যদি দেখা যায় কুণাল ঘোষের সন্দেহ ঠিক, তাহলে যারা দোষী তাদের শাস্তি পাওয়াই উচিত। কারণ এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই ডাক্তার মানেই তারা ধোয়া তুলসী পাতা, তারা কোনো অন্যায় করতেই পারেন না, কোনো ভুল করতেই পারেন না, বা তাদের মধ্যে মানবিক কোনো দোষ ত্রুটি কিচ্ছু থাকতে পারে না। কিন্তু তদন্ত শেষের আগে তাড়াহুড়ো করাটা কি ঠিক? মামুনুর দাসের যে ময়নাতদন্ত রিপোর্ট এসছে, সেই রিপোর্ট কি বলছে জানেন? বলছে সেপটিক শকে মামুনের মৃত্যু হয়েছে, অর্থাৎ কোনো কারণে রক্তচাপ খুব কমে গেছিল। মামুনের লিভার, কিডনি বা পাকস্থলীর মতো কোনো অর্গ্যান ক্ষতিগ্রস্ত হয়ে তার মৃত্যু হতে পারে, এরকম ইঙ্গিত রয়েছে পোস্টমর্টেমে। সবথেকে বড় কথা কি জানেন? সার্জারির পর সেলাই খুলে অতিরিক্ত রক্তপাত হয়েছিল, বা ওই মামুনের শিরা উপশিরা বা ধমনী সার্জারি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এমন কোনো ইঙ্গিত ময়নাতদন্ত রিপোর্টে নেই। অর্থাৎ মামুনের মৃত্যুর পেছনে হিউম্যান ফ্যাক্টর থাকলেও সেটা যে সার্জিক্যাল মিসহ্যাপ, মানে অস্ত্রোপচারের সময় কোনো ভুল ত্রুটি, এমন কথা তো পোস্টমর্টেম করার সময় এক্সপার্টরা খুঁজে পাননি। অর্থাৎ জুনিয়র ডাক্তাররাই যে দায়ী, এ কথাটা তো এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এই যে বিভিন্ন যে বিষয়গুলোকে তুলে ধরলো, বা এই রিপোর্ট কি তুলে ধরবে, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকে জানতেন, নাকি কুণাল ঘোষ একটু বেশি তাড়াহুড়ো করেছেন, যেটা অভিষেক করেননি? ফরেন্সিক এক্সপার্টরা কিন্তু বলেছেন একাধিক অঙ্গ তখনই বিকল হতে পারে যখন কোনো ওষুধ বা ফ্লুইডের কারণে শরীরের মধ্যে সেপসিস ছড়িয়ে পড়ে, বিষক্রিয়া হয়। মাল্টি অর্গান ফেলিওর তখনই হতে পারে যখন ওষুধ তার মধ্যেই বিষক্রিয়া, এরকম কিছু নেই যে সার্জিক্যাল এটাকে বলে মিসহ্যাপ অথবা ম্যালাডি, সার্জিক্যাল কোনো ম্যালাডি বা অবস্টেটিক্যাল ম্যালাডি কিছু হয়েছিল এখানে, তার কোনো রকম চিহ্ন এখানে নোট করা। অপারেশনের সম্বন্ধে কোনো কমেন্ট বা মতামত দেওয়ার জায়গা নেই, কেননা মানে যদি একদম একটা কথায় বলতে হয় তাহলে তারা অপারেশনটা মোটামুটি ঠিকই করেছিল। এবার দেখুন, মামুনের মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে দুটো সন্দেহিত করেছিলেন চিকিৎসকরা। মেদিনীপুর মেডিকেলের তরফে মামুনের লোকদের, মানে বাড়ির লোকদের, প্রথমে বলা হয়েছিল যে স্যালাইনের কারণে বিষক্রিয়া হতে পারে। এবার দেখুন, প্রথম দিকে যে বক্তব্যগুলো, সেগুলো সবকটাই কিন্তু ওই কিছু একটা বাইরের থেকে দেওয়া জিনিসের দিকে ইঙ্গিত করেছিল। স্যালাইন, কোনো ওষুধ, যে জিনিসটা বিশেষজ্ঞরাও বলছেন। এবং তখন কিন্তু ওই মেদিনীপুর মেডিকেলের তরফে প্রথম দিকে যে কথাগুলো বলা হয়েছিল, তাতে কিন্তু চিকিৎসকদের সম্পর্কে কোনো প্রশ্ন তোলা হয়নি। এবং পরে জানা গেছিল যে ওই ডেলিভারির সময় প্রসূতিতে যে অক্সিটোসিন ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, সেই অক্সিটোসিন ইঞ্জেকশনের মানও খারাপ হতে পারে, তার কারণেও মামুনি মৃত্যু আর বাকিদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাটা ঘটতে পারে। দেখুন, যে কোম্পানি ওই রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন তৈরি করে, সেই কোম্পানিকে অনেক দিন আগেই তো ব্ল্যাকলিস্ট করেছিল কর্ণাটক সরকার। কারণ কর্ণাটকে ওই কোম্পানির তৈরি স্যালাইনের কারণেই তো 4 জন প্রসূতির মৃত্যু হয়েছিল। তারপরে তো পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যাল যারা ওই স্যালাইনটা তৈরি করে তাদের কালো তালিকায় ফেলা হয়েছিল। এবার একটা রাজ্যে একটা কোম্পানিকে কালো তালিকায় ফেলা হলো কারণ তাদের তৈরি স্যালাইন ওখানে 4 প্রসূতির প্রাণ নিয়েছে। এ রাজ্যকে রিপোর্ট পাঠানো হলো। এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের তদন্ত রিপোর্ট দেখেই এ রাজ্যেও ওই কোম্পানিকে তাদের স্যালাইন উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল। এবার ব্যবহার করার যোগ্য না, ব্যবহার করলে গণ্ডগোল হতে পারে, সেজন্যই তো স্যালাইনের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, প্রোডাকশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তারপরেও আবার দেখলাম সম্প্রতি একটা নির্দেশ গেছে, কেউ ওই স্যালাইন ব্যবহার করবেন না। মাঝের সময়টায় কী হচ্ছিল? একবার যে জিনিসটা ক্ষতিকারক জানার পর যাদের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে, যাদের স্যালাইন দিতে বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল সবাইকে বন্ধ করে দেওয়া হয়েছে, বারণ করে দেওয়া হয়েছে।
তারপরেও যদি ওই স্যালাইন রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে ব্যবহার করা হয় তাহলে সেটা ডেফিনেটলি গাফিলতি। কিন্তু এই গাফিলতিটা কার? স্বাস্থ্য দপ্তর এই গাফিলতির দায় এড়াতে পারে? আরেকটা কথা, কাদের ভুলে এই গাফিলতি? এতটা জানার পর এই গাফিলতিটা যখন করা হয় তখন তো সেটা শুধু আর অনিচ্ছাকৃত বা ঘটনাচক্রে ঘটে যাওয়া গাফিলতি বলা যেতে পারে না। সেটা কি তাহলে ইচ্ছাকৃত গাফিলতি? এটার তো তদন্ত হওয়া দরকার। না হলে যা হওয়ার তাই হবে। শুভেন্দু অধিকারীর মতো যারা বিরোধী রাজনীতি করেন তারা অকারণে স্বাস্থ্যমন্ত্রীকে আবার সন্দেহ করে বসতে পারেন। ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার, 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, মমতাকে অ্যারেস্ট করতে হবে। আজ স্বাস্থ্য ভবনে গেছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে দেখা করে বেরোনোর পরেই কিন্তু শুভেন্দু অধিকারী এইভাবে একদম নাম করে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে। বিরোধী নেতারা বলছেন এরকম একটা পরিস্থিতি যে তৈরি হতে পারে বা তৈরি হবে এটা বুঝতে পেরেই কি জুনিয়র ডাক্তারদের আগে ভাগে দোষী চিহ্নিত করার একটা চেষ্টা হচ্ছিল, সোজা দেখে দেওয়া হচ্ছিল। একসঙ্গে এক ঢিলে দুই পাখি। যারা আন্দোলনকারী সেই আন্দোলনটাকে কত বড় একটা চক্রান্ত এটা প্রমাণ করে দেওয়া যাচ্ছিল, এবং যারা চক্রান্তকারী তারা যে প্রতি পদেই সরকারের সাথে চক্রান্ত করছেন সেটাও বুঝিয়ে দেওয়া যাচ্ছিল। এবার পুরোটাই যদি চক্রান্ত হয় তাহলে গোটা বিষয়টাই তো মিথ্যে। সেই তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর থেকে যা যা প্রশ্ন উঠেছে সবটাই তার মানে মিথ্যে, সরকার বিরোধী একটা চক্রান্ত। ঠিক এতদিন ধরে যা যা বলার চেষ্টা করে এসছেন দেখুন সব এক জায়গায় গিয়ে মিলে যাচ্ছে। এখন আবার বলছি, হতেই পারে ডাক্তাররাই দোষ করেছেন, তাদের ভুলেই যাবতীয় গণ্ডগোল হয়েছে। সেটাও তো অবশ্যই তদন্ত করে বার করা দরকার, আইডেন্টিফাইড হওয়া দরকার। না হলে ভবিষ্যতে তো আরও কোনো গণ্ডগোল হবে, আবার সরকারের মুখ পুড়বে। আরেকটা কথা মনে হচ্ছে জানেন তো, ধরুন সোজা সবটা জিনিস তো আমরা ঠিক বুঝে উঠতে পারি না সবসময়। একটু যখন বলে বুঝিয়ে দেন তখন আমরা একটু খানিকটা আন্দাজ পাই। এই যে বলা হলো না সিনিয়র ডাক্তাররা সেদিন মেদিনীপুর মেডিকেল কলেজে ছিলেন না, জুনিয়র ডাক্তাররা ইচ্ছে মতো অপারেশন করলেন, একজনই এপাশে ওপাশে গিয়ে অপারেশন করলেন। কী করে সম্ভব হলো বলুন তো? এটা ক্লাব ঘর নাকি যে যার ইচ্ছে মতো সেখানে ঢুকে পড়ে একটু 2-4 দান ক্যারাম খেলে চলে আসে? কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলে কোনো বস্তু নেই হাসপাতালে? কেউ দেখে না কারা আসছে, কারা অপারেশন করছে, কতগুলো অপারেশন করছে? 7-8খানা অপারেশন, চারটিখানি কথা তো নয়। তাও আবার সব ওই জুনিয়র ডাক্তার, এমনকি ইন্টার্ন যাদের ঢোকার কথা না তারা এরকম অ্যানাস্থেশিয়া। ভাবুন, অ্যানাস্থেশিয়া করার আগে আপনাদের বাড়ির যার যার এরকম কোনো অপারেশন হওয়ার অভিজ্ঞতা আছে তারা জানেন আগে চিকিৎসক এসে ভালো করে পরীক্ষা করে যান, তার সমস্ত শারীরিক অবস্থার মাপকাঠিগুলো দেখা হয় সব ঠিকঠাক আছে কিনা, সুস্থ সবল আছে কিনা, এই অ্যানাস্থেশিয়া নিতে পারবেন কিনা। কারণ অ্যানাস্থেশিয়ার ডোজ একটু ইধার উধার হয়ে গেলে কেলেঙ্কারি কাণ্ড, কোমা পর্যন্ত চলে যেতে পারে রোগী, মৃত্যু হতে পারে। এই এত বড় একটা জায়গা নিয়ে ইচ্ছে মতো কেউ ছেলে খেলা করতে পারেন? ভাবা যায়? এবার সেই যাদের দেখার কর্তব্য এটা, তার মানে তারা নিশ্চয়ই ওখানে থাকার কথা। সিনিয়র ডাক্তাররা ছিলেন না বুঝে গেলাম, তার উপরেও কেউ ছিলেন না। এটা তো একদিনে এরকম হঠাৎ একদিন ইচ্ছে হলো সবাই মিলে চল আজকে পিকনিক করার মতো বেশ কয়েকটা অপারেশন করে আসি, এরকম তো হওয়া সম্ভব নয়। হাসপাতালে সুপার থাকেন, প্রিন্সিপাল থাকেন, তারা তো স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই এই হাসপাতালটা চালান। মানে তারা আসলে স্বাস্থ্য ভবনের প্রতিভূ ওই হাসপাতালে। তারা কি করছিল? তার মানে হয় এরকম যে হচ্ছে এটা তাদের এতটাই গা সওয়া হয়ে গেছিল তারা আলাদা করে আর মাথা ঘামাননি, অথবা স্বাস্থ্য ভবনের নির্দেশ মেদিনীপুর মেডিকেলের প্রশাসকরা ভাবেননি। এবার সেটা যদি হয় তার মানে যখন তাদের প্রতিনিধিরাই তাদের কাজকর্মগুলো ঠিকঠাক করছেন না, তাহলে তো ধরতে হবে স্বাস্থ্য ভবনই তাদের কাজটা ঠিকমতো করছে না। তার মানে স্বাস্থ্য ভবনের কাছে যদি খবর না পৌঁছয়, স্বাস্থ্য ভবন যদি
ঠিকমতো দেখভাল না করতে পারে, তারই অধীনস্থ কোনো হাসপাতালে কি হচ্ছে, তাতে সেটা স্বাস্থ্য ভবনেরও গাফিলতি। স্বাস্থ্য ভবন দায় এড়াতে পারে? তাহলে কি করে সিনিয়র ডাক্তাররা ওই ডেলিভারির আগে প্রসূতিদের ফেলে চলে যেতে পারেন, অথবা তারা না থাকা অবস্থায় কিভাবে এই প্রসূতিদের এইভাবে শিক্ষানবিশ ডাক্তাররা তারা এইভাবে অপারেশন করতে পারেন? এরা কিন্তু এমনিতে সবাই MBBS পাস করা, এখন স্পেশালাইজেশন করছেন, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং। কিন্তু তারপরে তো এই যেটা নিয়ম নেই সেটা তো নিয়ম নেই, যেটা নিয়ম সেটা তো নিয়ম। তাহলে এই নিয়মটাই কি এখন চলে? এবং তার থেকেও বড় কথা, এটাই কি এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালের নিয়ম? আজকে কেন যেন হট করে মনে পড়ে যাচ্ছে জানেন তো, ওই যখন ডাক্তার আন্দোলন নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা, PGTরা, ওই যখন তারা ওই অনশনে বসছিলেন বা যখন তারা ধর্মঘট করছিলেন, তখন সরকারি স্তরে কি বলা হয়েছিল আপনাদের খেয়াল আছে? 7 দিনে 1 লাখের ওপর রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন। এবং তখন পরিষ্কার করে বলা হয়েছিল এরা কত বড় ভিলেন, কারণ এদের জন্যই, এদের ওপরেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা নির্ভরশীল। সরকারে তাদের উপরে এতটা ভরসা ছিল, তারা না থাকলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ে উড়মুড় করে। এটা বুঝতে পেরেই কি এই জুনিয়র ডাক্তারদের কনফিডেন্সটা এত লেভেলে বেড়ে গেছিল, নাকি তাদের কনফিডেন্সটা ওইভাবে বাড়িয়ে দেওয়া হয়েছিল? আর তারপরে দ্বিতীয় কথা, কি করে ওই ওটিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওই স্যালাইনটা ব্যবহার হলো বলুন তো? এটাই না সব থেকে বড় কারণ, জানেন তো, যে এটা আমরা বুঝতে পারছি না যে স্বাস্থ্য দপ্তরের কোনো নির্দেশে তাদের কোনো ভ্যালু আছে কিনা। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা জিনিস স্যালাইন, সেটাকে স্বাস্থ্য দপ্তর তার প্রোডাকশন বন্ধ করতে বললো, ব্যবহার বন্ধ করতে বললো, ব্যবহার হয়ে গেল। ঠিক একইভাবে যে জিনিসগুলো অন্যায়, অর্থাৎ সিনিয়রদের ছাড়া এই জুনিয়ররা অপারেশন করতে পারবেন না, স্বাস্থ্য দপ্তর বললো, অথচ হয়ে গেল। তাহলে স্বাস্থ্য দপ্তরের আদৌ এই সমস্ত নির্দেশের কোনো মানে আছে নাকি? আর যে স্বাস্থ্য দপ্তরের কোনো রকম নির্দেশের কোনো দামই নেই, সেই স্বাস্থ্য দপ্তরটা আদৌ আছে নাকি? দেখুন, এখন তারা আবার তড়িঘড়ি করে একটা নতুন নির্দেশিকা দেওয়া হচ্ছে যে কোনোভাবেই এই জুনিয়র চিকিৎসকদের হাতে চিকিৎসার দায়িত্ব তুলে দেওয়া যাবে না, এবং সঙ্গে সঙ্গে, মানে এটা আগে থেকেই ছিল, সিনিয়রদের সঙ্গে জুনিয়ররা থাকবেন, এটা তো জানা কথা। কিন্তু এখন কি বলে দেওয়া হলো, যে বলে দেওয়া হলো এরা আর হাত লাগাতে পারবেন না। তার মানে জুনিয়ররা না থাকলেও স্বাস্থ্য পরিকাঠামোটা স্বাস্থ্য দপ্তর ঠিক সামলে দিতে পারে জুনিয়রদের ছাড়াই, মানে সেই পরিস্থিতি তাদের রয়েছে। তাহলে তো আবার উল্টো কথাটা, RG কর আন্দোলনের সময়, ধর্মঘটের সময়, কর্মবিরতির সময় কেন বারবার বলা হচ্ছিল যে PGTদের ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা অচল? কোনটা ঠিক বলুন তো মশাই? এদিকে গেলেও আটকে যাচ্ছি, এদিকে গেলেও আটকে যাচ্ছি, পুরোটাই ধোঁয়াশা। আর এই ধোঁয়াশার পেছনে যে শুধু নিয়ম অনিয়ম বা গাফিলতি নেই, রাজনীতিও আছে, সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কথাতেই পরিষ্কার হয়ে গেছে যে বিরোধীদের কেউ বিরোধী এটা সন্দেহ করে তদন্ত করাটা ঠিক নয়। একদিকে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে যাবতীয় দোষ চাপানোর চেষ্টা, অন্যদিকে অভিষেকের অবস্থান কিছুতেই মেলানো যাচ্ছে না, জানেন তো। ওই এটাও ওই সোনার কেল্লা, সত্যজিৎ রায়, নিশ্চিন্ত তো আর থাকা যাচ্ছে না তোপসে। হয়তো গুনগুন করে ফেলুদা সেই গানটা গাইছিলেন এই কথাটা বলার আগে, জানেন তো, মিলে সুর মেরা তোমারা, হচ্ছে না কেন বলুন তো? যেহেতু সুরে সুর মিলছে না, সেহেতু ধোঁয়াশাও কাটছে না। অপারেশনের সঙ্গে নো রিলেশন, ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে। এই মুখ্য সচিব তালিকা দিন, লক্ষ লোকের গায়ে এই 20 স্যালাইন ঢোকালেন। আরও যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। জানেন না অভিষেক ব্যানার্জি, আপনার দলের যে স্পোক্স পার্সন,
তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি এটা হয়েছে। সুতরাং আপনারা এই বড় বড় কথাগুলো বলবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সঠিক মানে ঠিক কথা বলেছেন, এর মধ্যে তো কোথাও কোনো ফাঁক খোঁজার কোনো জায়গা নেই, বা এর সঙ্গে ওর মতের অমিল, ওখানে অমুক গ্যাপ রয়েছে, কোনো না। যেটা বলেছেন সেটা পূর্ণ সমর্থন। 4 জন সিনিয়র ছিলেন না, কাঁচা হাতে করা হয়েছে। যে ওটিগুলো 40-45 মিনিটে হয়ে যায়, প্রায় 2-2.5 ঘন্টা ওপেন করে রাখা হয়েছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য বিভাগটা আছে তাদের চিন্তাভাবনা ক্লিয়ার নয়। যখন আমাদের এই আন্দোলন পুরোদমে চলছিল তখন পশ্চিমবঙ্গ সরকারের থেকে সুপ্রিম কোর্টে ডেটা দিয়ে বলা হলো যে পশ্চিমবঙ্গে হঠাৎ করে মৃত্যু হার বেড়ে গিয়েছে, তার কারণ এই যে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা তারা কাজে যোগ দিচ্ছে না, সেই কারণে। তার মানে আমাদের যে এক্সিলেন্ট ওয়ার্কফোর্সটা ছিল সেটা তার কোথাও হয়তো মিস করছিল, সেই কারণে হয়তো মৃত্যু হার বেড়ে গেছিলো। আবার আজকে গিয়ে তারা দাঁড়িয়ে বলছে যে আমরা কাজ করছি সেই কারণে নাকি মৃত্যু হচ্ছে। তাহলে কোনটা ঠিক? যখনই তাদের মনে হচ্ছে স্বার্থে ঘা লাগছে, সঠিক জিনিস বেরিয়ে আসছে, তখনই তারা এটাকে মডিফাই করে একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হবে। এক্ষেত্রেও সেম হয়েছে, আলাদা কিছু নয়। এখানে আমরা কাজ করবো না, থাকলাম, দেখুক কিভাবে কাজ করে, কিভাবে চলে। এরকম কথাটা বেরিয়েছে নোটিসে যে সে করবেই না, পারফর্মই করবে না সার্জারিটা। তো সে যদি পারফর্মই না করে, সে অ্যাসিস্টও করবে না, সে নিজে করবে না, সুপারভিশনে করতে বলতো, সেটা আলাদা ব্যাপার। সুপারভিশনেই আমরা করি, যারা করি, তো সেটা আলাদা জিনিস। কিন্তু কেউ যদি সার্জারি না করে, সে হুট করে আজকে আমি MS পাস করে কালকে SR হয়ে গেলে আমি হুট করে সার্জারিটা করতে শিখে যাব, এই জিনিসটা মানুষের সাথে একটা মানে ছেলে খেলা হচ্ছে কি না, মানে একটা আইওয়াশ, একটা হুডউইন করা চেষ্টা, এরকম মনে হচ্ছে আমাদের। এবং সত্যি সত্যি খুব খারাপ লেগেছে সরকারের। এরকম একজন প্রসূতি মারা গেছেন, 4 জন অসুস্থ, সরকারের তো খারাপ লাগতেই পারে। সরকার বলে কি আর মানুষ নয়, তার কি মন নেই? ন্যাচারালি থাকতেই পারে, এবং হয় সেটার জন্য রাগের মাথায় এরকম একটা সিদ্ধান্ত নিতেই পারে যে এই জুনিয়র ডাক্তাররা তারা আর এইভাবে ঢুকবেই না। কিন্তু মুশকিল হচ্ছে, ওই বললাম এরা তো সবাই MBBS পাস করে গেছেন, এখন পোস্ট গ্রাজুয়েশন করছেন, MS হবেন অনেকেই, কদিন পরে বেরিয়ে যাওয়া মানে তারা তো থিওরিটিক্যালি অপারেশন কাকে বলে জানেন, কিন্তু তাদের যদি হাতে কলমে করাটা বন্ধ করে দেওয়া হয় তখন কি করবেন তারা? তারপরে যখন MS হয়ে সত্যিকারের সিনিয়র হয়ে যখন অপারেশন করতে বসবেন, আর তার ছুরি কাচির তলায় যখন আপনি আমি থাকবো, তখন আমাদের ওপর হাত পাকাবেন, কেউ গাইড থাকবে না। কিন্তু তখন কি হবে? দেখুন, অগ্নিমিত্রা পাল তিনি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, এই যা যা বক্তব্যগুলো এবং তারপরে সরকারের যা সিদ্ধান্তগুলো, সবই নাকি পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য। সবাই নাকি আসল ঘটনার থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন। এবার খেয়াল করে দেখা যাবে এই RG কর কাণ্ডের শুরু থেকে আজ পর্যন্ত, আমি ভাবছিলাম RG করের সময় থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সেগুলো মনে করে দেখুন, প্রত্যেকটা কিন্তু ন্যায্য স্টেটমেন্ট, সাধারণ মানুষের মনের কথা, একটা ভুল কথা বলেননি। এমনকি সবাই যখন কুণাল ঘোষ বা অন্যান্যরা যারা একটু আধটু মুখ খুলেছেন, বেশিরভাগই মুখ খোলেননি তৃণমূলের, তারা যেভাবে রিয়্যাক্ট করার চেষ্টা করেছেন তার মধ্যে একটা কোথাও অসহিষ্ণুতা ছিল, কিন্তু অভিষেক অত্যন্ত একটা সহিষ্ণু মনোভাব নিয়ে সহিষ্ণুতার সঙ্গে গোটা ব্যাপারটাকে ডিল করেছেন। আর তারপর যখন ওই সব RG করটা থিতিয়ে গেল, তারপরে যখন আস্তে আস্তে তৃণমূল 6-6 হওয়ার পর গলার স্বর ফিরে পেল, তারপর যখন RG করের ওই যে সমস্ত শিল্পীরা রাস্তায় নেমেছিলেন তাদের বয়কট করার কথা বললেন কুণাল ঘোষ, তখনও তো তৃণমূলের মতের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত মেলেনি। তখনও কিন্তু তিনি সহিষ্ণুতার সঙ্গে এবং খানিকটা র্যাশনাল হয়ে, যুক্তিবাদী হয়ে গোটা বিষয়টা পর্যালোচনা করতে বলেছিলেন। মেদিনীপুরের প্রসূতির মৃত্যুর ঘটনাতেও তো সে একই ঘটনা ঘটেছে। সবগুলো ক্ষেত্রে অভিষেক যা বলছেন সেগুলো দলের সাথে সামঞ্জস্যপূর্ণ তো নয়। তাহলে কোথাও গিয়ে তৃণমূল যে রাস্তায় হাঁটছে, অভিষেক তার বিপরীতমুখী রাস্তায় হাঁটছেন নাকি? এটা নিয়ে আলোচনার অবকাশ থেকে যাচ্ছে, কিন্তু আর তাই জানতে ইচ্ছে করছে, জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলকে বোঝাচ্ছেন যে দল হিসেবে তারা যেটা করছে সেটা বাস্তবকে উপেক্ষা করে গায়ের জোরে করার চেষ্টা হচ্ছে, এতে আখেরে দলের ক্ষতি? তাহলে তো ধরতে হবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিবেকের দায়িত্ব পালন করছেন। বিবেকরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে ওই কাব্যে উপেক্ষিতা থেকে যান।
নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বোঝাতে চান ন্যায্য কথাটা তিনি বলছেন বলেই তার সাথে দলের মত বা পথ মিলছে না? ঠিক যেরকম করে কোথাও কিছু গন্ডগোল ঠন্ডগোল হলে, এই কাটমানি ঠাটমানি সমস্ত প্রসঙ্গ হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন যে কিছু দুষ্টু লোক এই কাণ্ড কারখানাগুলো করছে, দলের সঙ্গে তার কোনো সম্পর্ক, তার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কি বলতে হবে যে ঘুরিয়ে তৃণমূলকেই বেআব্রু করে দিচ্ছেন তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? নাকি তিনি নিজেকে ওই ব্যতিক্রমী হিসেবে তুলে ধরছেন এবং তিনি যেখানে দল বাস্তববাদী ভূমিকা পালন করছেন সেখানে নিজে বাস্তববাদী এটা তুলে ধরছেন? এখানেই ওই অগ্নিমিত্রা পালের কথাটা চলে আসে, জানেন তো। এবার খেয়াল করে দেখুন বিরোধীদের বক্তব্য, অভিষেকের বক্তব্য, তৃণমূলের বর্তমান নেতাদের বক্তব্য। আপনার আমার কি মনে হতে পারে? এটা কি তৃণমূলের একটা সুচিন্তিত ডবল ইঞ্জিন স্ট্র্যাটেজি? এই ডবল ইঞ্জিন কথাটা কিন্তু এই ভোটের সময় থেকে, এর আগে 21 সালের সময় থেকে খুব চলছে, রাজনীতিতে একটা নতুন টার্ম ঢুকে গেছে। তৃণমূলেও কি এখন ডবল ইঞ্জিন স্ট্র্যাটেজি চলছে? হয় সামনের ইঞ্জিন টানবে, কোনো কারণে সামনের ইঞ্জিনের টান কম হলে বা সামনে কোনো যদি দেখা যায় যে প্রতিবন্ধকতা রয়েছে তাহলে পেছনের ইঞ্জিন টানবে। খেয়াল করে দেখুন যেদিকে গাড়ি এগোবে সেদিকের ইঞ্জিনই কিন্তু মুখ হয়ে যায়। সেটা পুরোটাই কি পরিস্থিতি বুঝে হবে? আপনি যখনই দেখবেন তখনই দেখবেন ন্যায্য ইঞ্জিনটাই, যথার্থ ইঞ্জিনটাই দলকে টানে, দলের গায়ে পরিস্থিতির আঁচ পড়বে না। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। বা যারা কুৎসিত ভাষায় প্রতিবাদের সীমা পার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সরকারকে, দলকে আক্রমণ করেছেন, কখনো ওই গালে গালে জুতো মারো, তালে তালে, কখনো বলেছে চটি চাটা, কখনো বলেছে বাংলাদেশের মতো হেলিকপ্টার নিয়ে পালাবে, এই কজন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আয়োজিত কোনো অনুষ্ঠানে এদের কোনো জায়গা হবে না। এই নিয়ে কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই। আমার নেত্রী জানেন আমার যন্ত্রণা এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না। নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত ছিল ধরা উচিত। বয়কটের রাজনীতি তৃণমূল করে না। আমি গোড়ার থেকেও বলেছি যে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি। ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আর একজনের মুখ থেকে শুনবো না। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমার চোখে দেখেন, তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সেটা মেনে নেব। এই জিনিসটা আমার তৃণমূলের দুর্দান্ত লাগে, জানেন তো। ওপর থেকে নিচ সমস্ত স্তরের সমস্ত নেতা তারা জানেন টাইমলি কী করে নিজেদের গোটা ব্যাপারটার থেকে সরিয়ে নিতে হয়। এই যে ধরুন আমরা 2 ইঞ্জিনের কথা বলছিলাম, মানে ঘটনাক্রমে ধরে নিচ্ছি যে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা এই মুহূর্তে শোনা যাচ্ছে আর কি, মাঝখানে বিভিন্ন নেতারা, কুণাল ঘোষ বা অন্যান্যরা যারা রয়েছেন তারা কিন্তু টাইমলি নিজেদের আস্তে করে সরিয়ে নিচ্ছেন। ফলে গোটা ব্যাপারটা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছে। আর এই জায়গাটায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, কি ভাবেন, এটা তো আমরা জানি। উনি খুব স্পষ্ট করেই নিজের বক্তব্যগুলো, পরিস্থিতিগুলো তিনি বুঝিয়ে দেন যে দলের রাস শক্তভাবে ধরে আছেন এবং মানুষের কথা, দলকে বদনাম করা, এই সমস্ত অপচেষ্টা তিনি রুখে দেবেন আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ভাবেন এই দেখছিলাম, তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইন রাজনীতি উই প্রায়োরিটাইজ নীতি ব্র্যাকেটে প্রিন্সিপালস অ্যান্ড গুড গভর্নেন্স ওভার দ্য রাজ ব্র্যাকেটে পাওয়ার অ্যান্ড পজিশন। রাজনীতিতে আমরা বেশি গুরুত্ব দিই নীতিকে,
অর্থাৎ যেটাতে মূল্যবোধ রয়েছে এবং সুশাসন রয়েছে। আমরা শুধু রাজের কথা ভাবি না, যেখানটায় ওই শক্তি এবং নিজের চেয়ারের জোরটাকে দেখানো হয়। কাকে বললেন? ইন্টারেস্টিং, প্রত্যেকটা শব্দ বহু রকম মানে করে বহু রকম জিনিসকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবার তার ফল কি হচ্ছে? তিনি পরিস্থিতির ক্ষেত্রগুলো তুলে ধরছেন, তো এরকম এই ক্ষেত্রে তুলে ধরেছেন যে এখন পর্যন্ত ওই তিনি যে সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন ডায়মন্ড হারবারে, সেখানে 3 লাখ 3.5 লাখ লোক ইতিমধ্যেই একদিনের মধ্যে তারা কোথাও গিয়ে সেবা পেয়ে গেছেন। এবং তিনি এটা করেছেন কি করতে না, স্বাস্থ্য ব্যবস্থাকে যে লোকের নাগালের মধ্যে, তাদের ক্ষমতার মধ্যে এবং একটা ঠিকঠাক স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া সম্ভব সেটা বোঝাতে। মানে এই বিষয়গুলো হচ্ছিল না, এটাই তো মজা। কে কি বোঝাবেন? দেখুন, যা যা উনি বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো মানে আপনার আমার মনে প্রশ্নগুলো আসতে পারতো, সেগুলো কুণাল ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে কোনোটাই তাকে লক্ষ্য করে না কি বলা না, তাই হবে হয়তো। এবার কুণাল ঘোষ যেটা বলেছেন সে বা যে ধরুন ওই শিল্পীদের কথা বলেছিলেন, সেটা কাদের লক্ষ্য করে বলেছিলেন সেটা খানিকটা ব্যাখ্যা করেছেন, নাম তো করেননি। আমরা দেখলাম শান্তনু সেন তিনি সাসপেন্ড হয়ে গেছেন, তৃণমূলের লোক ছিলেন। তিনি সাসপেন্ড হলেন কেন? প্রতিবাদে সামিল হয়েছিলেন বলে। এবার শান্তনু সেনও কিন্তু 2-1 জায়গায় অভিনয় করেছেন, তিনিও শিল্পী, আবার তিনি ডাক্তারও বটে। কোন হিসেবে তিনি দলবিরোধী কাজ করেছেন যে তাকে সাসপেন্ড হতে হলো, সেটা তো তৃণমূলই খুব ভালো জানবে আর কি। কিন্তু সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বলেছেন ব্যক্তি স্বাধীনতা সবার আছে, কেউ যদি কোনো নোবেল কজ মানে ভালো কাজের সাথে যুক্ত হবেন বলে মনে করেন, তাহলে রাজনীতিক পরিচয়ের বাইরে শুধু ব্যক্তি মানুষ হিসেবেও সেটা করতে পারেন। এক্ষেত্রেও তো অভিষেকের ওই সেবাশ্রয় প্রকল্পে অনেকটা কাজ করেছিলেন, উদ্যোগী হয়েছিলেন শান্তনু সেন, সেটাই তার কোথাও গিয়ে সাসপেনশনের কারণ কিনা সেটাই তো সবাই তুলে ধরছিলেন। পেশায় চিকিৎসক শান্তনু সেন, তার এই বক্তব্য, আবার নেশায় শিল্পী শান্তনু সেন, তার প্রতিবাদী হওয়া, কোন বিষয়টা কারণ? কিন্তু তার মধ্যে ওই মাঝখান থেকে দুজন যদি সরে যান, মাঝখানে যারা আছেন, তাহলে কে ভার্সেস কে হয়ে যাচ্ছে, দুটো ইঞ্জিন দুদিকে টানছে কিনা, এটাই তো একটা নতুন পরিস্থিতি হয়ে যাচ্ছে। এটা কি উড়িয়ে দেওয়া যায়? বিরোধীরা মাঝখান থেকে ভাবছেন একবার যদি একসঙ্গে দুটো ইঞ্জিন দুদিকে যেতে শুরু করে, তাহলে মাঝখান থেকে কোথাও গিয়ে একটা চির ধরে যাবে না তো? আশায় বাজে চাষা, প্রত্যেকে নিজেদের মতো ভাবে। আর আমরা কোন বিষয়গুলো নিয়ে ভাববো? ভাবার জিনিস কি কম আছে মশাই? সোমবার ফিরহাদ হাকিম বলেছিলেন সিসি বা ওসি মানে কমপ্লিশন সার্টিফিকেট বা অকুপেন্সি সার্টিফিকেট না দেখাতে পারলে জল, বিদ্যুৎ, এমনকি নিকাশি স্থায়ী সংযোগও দেবে না পুরসভা। নেতার কথা, মন্ত্রীর কথা আমরা শুনে বুক ফুলে উঠেছিল, বাহ সাধু উদ্যোগ। তিনি যখন কথা বলছেন তখন তো সবটাই আমাদের জন্য। যখন কথাটা বলছেন আমরা খেয়াল করিনি তখনও সংক্রান্তি আসেনি, পরদিন মানে মঙ্গলবার মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিন বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে শিরে সংক্রান্তি হয়ে গেল না তো? সিসি ওসি ওসবগুলো ছাড়ুন, 4 তলা বাড়ির মিনিমাম অনুমতিটুকুও নাকি ছিল না, অথচ বাড়িটার সব কানেকশান ছিল। বাড়িটা তৈরির পর বিক্রিবারটা শুদ্ধ হয়ে গেছিল। এবার ডিম আগে না মুরগি আগে? আবার এই ফ্যাসাদের প্রশ্নে পড়ার কোনো মানে হয় বলুন? এই কেউ কোনোদিন এটা সমাধান করতে পেরেছে? আগে পারমিশন না আগে কানেকশান? কাল ওই বাঘাযতীনের হেলে পড়া বাড়িটা দেখতে দেখতে ইতালি সেই পিসার হেলানো মিনারের কথা মনে হচ্ছিল, জানেন তো? ইতালির ওই অত্যাশ্চর্য মিনারটা 8 তলার, বাঘাযতীনের হেলে পড়া বাড়িটা অবশ্য অতটা না, হাফ 4 তলা। ইতিহাস কি বলছে জানেন? দ্বাদশ শতকে 3 তলা তৈরির পরই নরম মাটির জন্য মিনারটা হেলতে শুরু করেছিল, মানে মাটি সয়েল টেস্ট না করেই তখন তৈরি হয়েছিল। এবার বলতেই পারেন যে তখন ওরকম তো ছিল না, অতটা
কিন্তু এত তখন জিনিসপত্র তৈরি হয়েছিল বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে, সব শক্তপোক্ত এমন স্ট্রাকচার আজ পর্যন্ত ভাঙা যায় না। সেখানে তার মানে ওই নরম মাটির ব্যাপারটা মাথায় রাখাটা উচিত ছিল। যদি না রাখা হয়ে থাকে তাহলে সেখানে গাফিলতি ছিল। গাফিলতি নিয়েই কিন্তু মিনারটা কমপ্লিট হয়। তবে হ্যাঁ, তারপর সেটা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করা হয়েছিল, ওইটুকুনি হেলে আছে। আমাদের শহরের এই বাড়িটাও তো নাকি জলা জমি বুঝিয়ে বেআইনিভাবে তৈরি। ইতালির 8 তলা মিনারটা আজও হেলে রয়েছে, কিন্তু পড়ছে না। তার কারণ হচ্ছে ওই বললাম বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, নিজেদের দোষ বুঝে তারপর সেটার ব্যবস্থা নেওয়া। কিন্তু বাঘা জ্যোতিরের হেলে পড়া বাড়িটা আজকে তো ভেঙে ফেলতে হচ্ছে, পুরসভাকে ভাঙছে তারা। তাহলে কিভাবে তৈরি হলো, বা তৈরি যখন হয়ে গেল কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? এই প্রশ্নের উত্তর অবশ্য আজ পাওয়া গেছে। মূল দাবি হচ্ছে প্রমোটারকে গ্রেপ্তার করতে হওয়া এবং কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হওয়া এবং কাউন্সিলরের পদত্যাগ, এই কৈফিয়ত দিতে হবে। আমরা কৈফিয়ত আদায় করে নিবি জানি। বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না। কলোনি এলাকাগুলো প্রথমে জলা জমি ছিল, সেগুলো ফিলিংও হয়েছে সব লেফট ফ্রন্টের সময়। এই ট্র্যাডিশনটা তখন চলেছে। এই বাড়িটার ক্ষেত্রেও আমি যতদূর জানি যে এটা প্রায় 12-14 বছর আগেকার বাড়ি। মেয়রের তো পদত্যাগ করা উচিত। মেয়র এবং কাউন্সিলর, একটা অত বড় কনস্ট্রাকশন হচ্ছে, কাউন্সিলর পয়সা পায়নি, আমাকে মেনে নিতে হবে। তৃণমূলের কাউন্সিলর পয়সা ছাড়া অ্যালাউ করবে পারমিশন ছাড়া অত বড় বিল্ডিং হতে? আমরা 144-এর মধ্যে 134, এখন 137টা আমাদের। সুকান্তবাবুর 3টে। আমি ছেড়ে দিলেও উনি তো সংখ্যাতে কখনো মেয়র হতে পারবেন না, তো উনি ছাগলের 3rd বাচ্চার মতন লাফিয়ে আছে। মানে যদি আপনি ক্ষমতায় আসতে না পারেন তাহলে প্রতিবাদী হওয়া চলবে না। দেখুন, বছর আগে কি হয়েছে আমরা জানি না। এই বাঘা জ্যোতিরের বাড়িটা হেলে যাওয়ার জন্য দায়ী কে বা কারা, না সেটাও জানা যাচ্ছে না, কারণ বিস্তর রকম বিভিন্ন মুখী মতামত রয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, একটা বিষয়ে সবাই সহমত, সবার আগে বিপদ হবে ওই প্রমোটারেরই। তাই আপাতত প্রমোটার লাপাতা, মানে নিখোঁজ। সব ব্যাটাকে ছেড়ে এবার ওই ব্যাটাকেই ধর, খোঁজ মিলছে না তার। 2012 সাল নাগাদ এই ফ্ল্যাটটা তৈরি হয়েছিল। অনেক ভেবে ঠেবে যেরকম ফিরাদ হাকিম বললেন, তিনি হয়তো খেয়াল করার চেষ্টা করছিলেন কোন সালে যেন প্রথম আমরা এসেছিলাম, এরকম আর কি। কারণ বাম জুজু তো দেখাতে হবে। হ্যাঁ, মুশকিল হচ্ছে 12 সাল নাগাদ ফ্ল্যাটটা তৈরি হয়েছিল। 2014-তে ফ্ল্যাট কেনা বেচা, 2016 থেকে একটু একটু করে হেলা শুরু, অনুমতি না নিয়ে সোজা করার উদ্যোগ এই তো সেদিন। তখন সবাই জানতে পেরেছিল। আচ্ছা, সরকার কেন কিছু ঘটে যাওয়ার আগে জানতে পারছে না বলুন তো? চোখের সামনে হেলে থাকলেও কেউ কিছু জানতে পারে না। এবার ধরুন আজকে আবার হঠাৎ সেই মেটিয়া বুরুজের ওই বাড়িটার কথা মনে পড়ছে। এই একটা সরু বাড়ি, এক ফ্যালি একটু হেলে রয়েছে। আমরা সেই সময় খুঁজতে গিয়ে জানেন তো, আমরা এই নিউ টাউনেও একটা বাড়ি দেখিয়েছিলাম আপনাদের, একটু স্লাইড হেলে রয়েছে। ভাবছি ওখানে আবার দেখতে যাব সেই বাড়িগুলোর কী অবস্থা আছে, বলা তো যায় না। দেখুন, এটা তো জানার কথা কাদের? যারা জনপ্রতিনিধি, তাদের জানার কথা, তারপর পুলিশ প্রশাসনের জানার কথা, এবং তারপর সরকারের কথা জানার কথা। আচ্ছা, কেউই কি সরকারকে কিছু জানাচ্ছে না, অন্ধকারে রাখছে? এটা ইচ্ছাকৃত? আবার উল্টো দিক থেকে দেখলে এই যে কাউন্সিলর, বিধায়ক, পুলিশ প্রশাসন, এরা তো সবাই সরকারেরই অঙ্গ। নাক কান চোখ, সরকারের নাক কান চোখ এই সমস্ত যদি কাজকর্ম না করে, তাহলে তো সরকারকে বলতে হবে একটা চরম অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যা ঘটবে তাহলে তো সবই সরকারের অগোচরে থেকে যাবে। তাহলে কি সরকারের মেশিনারিগুলো কাজ করছে না? এটা তো ভয়ঙ্কর রকম, মানে যার যে কাজের জন্য যেটা দরকার, ধরুন যে সেনাবাহিনীতে যায় বা যে কোনো চাকরিতে জয়েন করতে গেলে একটা মেডিকেল হয়, সব অঙ্গঠঙ্গগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা হয়। না হলে আপনি বাতিল, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন। সরকারের ক্ষেত্রে সেটা হলে তো সরকারের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে যাবে। আর নয়তো জেনে বুঝেও সরকার চুপ করেছিল। সিস্টেমটা এমনই যে কারোর কিছু করার নেই। একটা হেলেছে, হেলে পড়লে পড়বে, তাহলে তো বলতে হচ্ছে যে
দুর্নীতিবাজ বা অপরাধীরা সরকারকে পাত্তাই দিচ্ছে না। অথবা আরও একটা জিনিস হতে পারে, জানেন তো, নিশ্চয়ই মনে হয়েছে যে আরে কি বলছেন মশাই, পিসার ওই রকম একটা দুনিয়ার অষ্টম আশ্চর্য একখানা, তার মধ্যে একটা ওরকম বিখ্যাত একটা মিনার, সেটা যদি হেলে পড়তে পারে তখন তো বলেন না, তাহলে আমাদের কেন বলছেন? একটা তো সামনে, চোখের সামনে একটা কোথাও না কোথাও শত সালের হিসেবটা ইধার উধার হয়ে যেতে পারে, কিন্তু চোখের সামনে এরকম একটা পিসার হেলানো মিনারের মতো একটা উদাহরণ থাকতে, উদাহরণটা তো খুঁজে পেয়ে গেছে। তাহলে কি বুঝলেন আপনারা? এই যোগ্যতা অযোগ্যতা বিভিন্ন ব্যাপার ট্যাপার, এই সমস্ত কোনো কিচ্ছু ব্যাপার না। নাক কান চোখ কাজ করছে না, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এগুলো কোনোটা কোনো ব্যাপার না। একমাত্র ভোটের অঙ্কটা কষাই অ্যাকচুয়াল যোগ্যতা। ভোটে জিতে একবার চেয়ারে বসে গেলেই ব্যাস, কেউ কোনো ভুল ধরতে পারবে না, প্রশ্ন তুলতে পারবে না। এমনকি চূড়ান্ত ভুলভাল হলেও বলতে হবে ভোটে জিতে একদম পরিষ্কার হয়ে গেছে। মানে ওই কোথাও গিয়ে প্রয়াগের মতো মহাকুম্ভ হচ্ছে ভোট, 5 বছর অন্তর ওই কুম্ভ যবে অন্তর আসুক, এখানে 5 বছর অন্তর আসবে। একবার ডুব দিয়ে যদি উঠে আসতে পারেন সব খুন মাফ, সব পাপ ধুয়ে মুছে সাফ। তখন নেতারা যা বলবেন সেটাই বেদবাক্য। 2014-তে ঘর ফ্ল্যাট কেনা হয় আর কি, মানে আমরা কিনে আসি। তার আগে মোটামুটি 2 বছর আগে বানানো হয়েছে। এবার 2016-17 দিকে ওই মানে বেসিক্যালি ঘরটা একটু একটা সাইডে একটু টিল্ট ছিল আর কি, হালকা, ওটা জানতাম না। যারা বাইরে থেকে যারা কিনে এসেছি আমরা কেউই জানি না। এরাও জেনে শুনে কিনছে এটা বেআইনি বাড়ি, এবং 4তলা বেআইনি বাড়ি দেখেই কিনেছি, এরকম নয় কাউকে তাকে জোর করেছে। পরিস্থিতির চাপে অনেকটা কম দামে পায় বলে তারা বাধ্য হয় কিনতে। আমরা তাদের মানবিক দিকটাও বুঝি। লোকজনের জন্য খারাপ লাগছে বাড়ি ঠাড়ি কিনে এরকম হেলানো বাড়িতে যে এতদিন ছিলেন, মানে টানা টেনশন নিয়েছিলেন, তারপর তো এখন যা হওয়ার হলোই আর কি। সাধারণ মানুষ এরকম টেনশন নিয়েই বাঁচেন। তাদের নিয়ে যারা ভাবার কথা তারা কি ভাবেন? কিছু হবে নাকি? কিচ্ছু হবে না। আজ পর্যন্ত ওই যে বিভিন্ন কারণে সাধারণ মানুষের বিভিন্ন কাণ্ড কারখানা হয়েছে, মানুষজন বঞ্চিত হয়েছেন, ঠকেছেন, শাস্তিও তো দেখেছেন কাউকে? গার্ডেন রিচে বাড়ি ভাঙার পর লোকসভায় হই হই করে জিতেছিল তৃণমূল, ব্যাস বেআইনি নির্মাণ সংক্রান্ত তৎপরতার ওখানেই শেষ। দেখলেন তো, ফিরহাদ হাকিম সেই স্মৃতিকেই আজ ফিরিয়ে দিলেন। ওই বললেন ভোট জিতবেন, নেই তো মেয়রের চেয়ারে বসতে পারবেন না, বুঝিয়ে দিলেন ভোটে জিতলেই 7 খুন মাপ। ঠিক যেরকম তিলোত্তমা কাণ্ডে জেনেছিলাম, সব আস্তে আস্তে জামিন পেয়ে যাচ্ছেন। যেরকম পার্থ চট্টোপাধ্যায়, তার জামিন পাওয়ার সময় হয়ে এসছে, অর্পিতা জামিন পেয়ে গেছেন। আর এই যে জ্যোতিপ্রিয় মল্লিক আজকে জামিন পেয়ে গেলেন, তার মানে এবার তিনিও সাফসূত্র। একমাত্র তিনিই বাকি ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তিটা এখনও না হলেও মোটামুটি জামিনের নির্ঘণ্টটা জানিয়ে দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিলের মামলা শুনানিটাও ফের পিছিয়ে গেছে আজ। মানে পরিস্থিতি যে তিমিরে ছিল সেই তিমিরেই রইল। অথবা রাজনীতির কাছে একটা সুন্দর সুযোগ চলে এলো। ও সব কিছু হয়েছিল নাকি? আপনি আমি সবাই এখন এটা ভাবতে শুরু করব, নিয়োগ দুর্নীতি কোথায় হলো? হয়নি। রেশন দুর্নীতি, আরে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে, টাকার পাহাড়, অর্পিতা ঘুরে বেড়াচ্ছে, দেখুন কে এনে রেখেছিল টাকা? ছিল কি? এই যে ওসি, টালার থানার ওসি, তিনি জামিন পেয়ে গেলেন। এই যে সন্দীপবাবু, তিনিও হয়তো জামিন টামিন পেয়ে যাবেন, প্রায় ব্যবস্থা। তাহলে তিলোত্তমা কাণ্ডটাও আদৌ হয়েছিল কি? কিছুই হয়নি, জানেন তো। একটাই শুধু হয়েছে, আমরা মাঝে মধ্যে নিজেদের প্রতিবাদী ভাবতে চেষ্টা করেছি মাঝখানের সময়টায়, আর তারপর বুঝেছি সব কাজ সবাইকে মানায় না। এই প্রতিবাদ, প্রশ্ন তোলা, এসব নিয়ে আশা করা, এগুলো সাধারণ মানুষের কম্য না। সাধারণ মানুষের ততটাই প্রাপ্য যেটা রাজনীতি ঠিক করে দেয়।